12 ফেব্রুয়ারির ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতিতে। আসন জুড়ে চলছে ভোটের নানা রকম হিসাব নিকাশ। আইন শৃঙ্খলা থেকে ভোটের রাজনীতির প্রচারণা কিংবা গণভোট নিয়ে সরকারের অবস্থান বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে দেশের জনগণের। এসব কিছুই আলোচনা করতে চাই দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশের আজকের আয়োজনে। দুজন অতিথিকে দর্শক আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে। আমার সঙ্গে রয়েছেন সৌরভ হাসান, যিনি জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক চর্চা.com। সৌরভ ভাই, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আবারও আপনাকে। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক, ছাত্র রাজনীতি, একদম মাঠের তৃণমূলের রাজনীতির একজন রাজনীতিবিদ। শরীফ ভাই, স্বাগত জানাচ্ছি আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। সৌরভ হাসান, আপনার কাছে আসতে চাই। আজ আমরা দেখলাম যে প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে শুরু হবে প্রচারণা। বোঝাই যাচ্ছে উৎকণ্ঠা, এক ধরনের চাপা একটা পরিস্থিতি ছিল। ভোট তাহলে কি হচ্ছে, পরিবেশ কেমন দেখছেন? কাল আনুষ্ঠানিক প্রচারের পর বোঝা যাবে একটা উত্তাপ হয়তো পাবো, কিন্তু আজকে পর্যন্ত সেই উত্তাপটা নেই, অর্থাৎ জনগণের। কিন্তু উত্তাপ আছে, আগ্রহ আছে। প্রতিযোগী রাজনৈতিক দল, প্রার্থী, বড় বড় ব্যানার, বড় বড় পোস্টার ইত্যাদি আমরা দেখেছি। নির্বাচনী আইন আচরণবিধি ভঙ্গ করেও। এবং মাঝখানে না, গতকালও তো ঢাকা শহরেই বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলো। তো এই সংঘর্ষ, সংঘাত, উৎকণ্ঠার মধ্য দিয়েই আমরা ভোটের যাত্রা শুরু হলো। এখন মাত্র 22 দিন আছে। এর মধ্যে আনুষ্ঠানিক প্রচারে পরিস্থিতিটা কোন দিকে যাবে, অর্থাৎ সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন, তারা পরিস্থিতি শান্ত রাখতে পারবে কিনা। যদি পারে তখনই জনমনে একটা উৎসাহ থাকবে ভোট দেওয়ার ক্ষেত্রে। জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, এই অভিজ্ঞতাও নতুন। সবটা মিলে একটা অনভিজ্ঞতার চর্চা হচ্ছে। আপনি দেখেছেন যে পোস্টাল ব্যালট যেটি এবারে চালু করেছে, সেই বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেটা নিয়ে কেলেঙ্কারি হয়েছে। এবং একজন ভোটারের কাছেই, একজন ভোটারের নির্দিষ্ট ঠিকানায় পোস্টাল ব্যালট যাওয়ার কথা, সেটি যায়নি। তো এটি নিয়েও বাদানুবাদ। এবং আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও এসেছে যে পোস্টাল ব্যালটে হাতে ভোট দিন এমন চিহ্নও দেওয়া হয়েছে। না, হাতে ভোট দিন তো হলো গণভোটের ক্ষেত্রে। অন্য পোস্টাল ব্যালট তো শুধু গণভোটের জন্য না, পোস্টাল ব্যালট প্রার্থীর জন্য। আর সুতরাং প্রার্থীর ক্ষেত্রে হাতে ভোট দিন, তাতে তো কেউ হেরে যাবে না। কিন্তু যখন কোনো প্রার্থীর পক্ষে যদি এই টিকচিহ্ন দেওয়া থাকে এবং সেই ব্যালট যদি নির্বাচন কমিশনে পাঠানো হয়, এবং কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট নিবন্ধন করেছে, তাহলে কিন্তু সেটা নির্বাচনী ফলাফল নির্ধারণে একটা বড় ভূমিকা রাখবে। পরাজিত প্রার্থীকে জয়ী করতে পারে, জয়ী প্রার্থীকে পরাজিত করতে পারে, এই আশঙ্কা আছে। হয়তো সব আসনে নয়, কিছু আসনে। আপনি যেটি বলছিলেন যে প্রার্থিতা প্রত্যাহারের পর যে দৃশ্যপট আমরা দেখলাম, সেটা খুব স্বস্তিদায়ক নয়, বিশেষ করে বিএনপি শিবিরের জন্য। বিএনপি দীর্ঘদিন বলে আসছিল যে তারা একসঙ্গে আন্দোলন করবে, একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে সরকার গঠন করবে। কিন্তু আমরা নির্বাচনে একসঙ্গে আন্দোলন করেছে, বিজয়ী হয়েছে, সবই ঠিক আছে। এরপর অনেক দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু বিএনপির যারা মিত্র ছিল, বিশেষ করে গণতন্ত্র মঞ্চের যারা ছিল, তাদের তো সর্বশেষ দেখলাম যে হারাধনের একটি ছেলের মতো একজন দুজন পেয়েছে, এবং তাও আবার বিদ্রোহী প্রার্থী আছে। যেমন ধরেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাসদ জেএসডির আপনার আসম আব্দুর রব, এরকম প্রার্থী, স্টলওয়ার্ড বা যারা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক, তারা বিএনপির এই মনোনয়ন, বিএনপির সমর্থন পাননি। তা সেক্ষেত্রে তাদের পক্ষে নির্বাচন লড়াই চালানোটা অনেক কঠিন হবে। আর তারা কথা দিয়েছেন যে দিবেন, এর আগে চিঠি দিয়েছেন তাদেরকে কাজ করার জন্যে। আপনি গণ অধিকার পরিষদের একজন তো বিএনপিতে লীন হয়ে গেছেন, আর একজন এই বিদ্রোহী প্রার্থীর মুখোমুখি। তা সবটা মিলে এক ধরনের বিএনপির জোটের যে চিত্র, জোটের যে ধারণা আমাদের সামনে, চোখের সামনে ভাসে, সেটি আর নেই। এখন বিএনপি লড়াই করছে, এর বিপরীতে জামাত জোট।
জামাত জোটের, কিন্তু জামাত ইসলামী অধিকাংশ আসনে জামাতের প্রার্থী আছে, কিন্তু এনসিপিকে 30টি আসন দিয়েছে, অন্য অন্য দলকেও তারা তাদের প্রতিশ্রুতি মতো আসন দিয়েছে এবং তাদের বিদ্রোহী প্রার্থীও কম। সুতরাং এক ধরনের বিএনপির ভেতর থেকে কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা। আপনি বিএনপিতে 79টি আসনে 91 জন হচ্ছে বিদ্রোহী প্রার্থী, 92 জন, 92 জন বিদ্রোহী প্রার্থী। জামাতের সেক্ষেত্রে একজন। ভোটের মাঠে নিশ্চয়ই এটা একটা পার্থক্য। ভোটের মাঠে এটি নিশ্চয়ই একটি নতুন অভিজ্ঞতা, এবং সেখানে এর ফলাফল কি হবে আমরা জানি না। কারণ যারা মনোনয়ন পেয়েছেন এবং মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী, তারা উভয়ই চাইবে যে তার কর্মী সমর্থকদের তার পক্ষে টানা, ভোটে তার ভোট বাড়ানো। সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া হলে তো কোনো কথা নেই, কিন্তু যদি সংঘাত হয়, এবং সংঘাত হওয়াটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং সেটি কোন মাত্রায় যায় আর সেটাও একটি ব্যাপার, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এটি হচ্ছে ভোটের বিষয়। আরেকটি হচ্ছে যে এই নির্বাচনে গণ অভ্যুত্থানে নারীর একটি বড় ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা ছিল। এবারে দেখলাম যে নারী প্রায় হারিয়ে গেছে। এই 2-4 জন ধরেন নেতাদের স্ত্রী বা স্বজন ছাড়া খুব নারী প্রার্থী কম, এবং এই রাজনৈতিক দলগুলো 5% নারী প্রার্থী মনোনয়ন দেবে এটা প্রতিশ্রুতিবদ্ধ। তা জুলাই সনদের প্রথম প্রতিশ্রুতি তো তারা ভঙ্গ করেছে। তাহলে মানে আগামী অন্যান্য প্রতিশ্রুতি যে তারা রক্ষা করবে তার নিশ্চয়তা কি? আমি সবটা মিলে আশাব্যঞ্জক কিছু নয়। তারপরও মানুষ ভোট দিতে পারুক, যাকেই ভোট দিক, এটাই হচ্ছে প্রত্যাশা। 1.5 দশক, শরীফুজ্জামান শরীফ 1.5 দশক তো দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারপরে আমরা এই 16-17 মাস দেখলাম একটা ইন্টারিম গভর্নমেন্টকে, তাদেরও বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আছে। যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসলে ক্ষমতায় আসীন হলেন, যারা তাদেরকে আসীন করলেন তাদের আচরণও আপনি দেখলেন এই 16-17 মাস। এই মুহূর্তে দেশের মানুষ ভোট চাইছে, এটি যেমন বাঞ্ছনীয়, কিন্তু ভোটের পরিবেশ, কোনো ধরনের আশঙ্কা এখনও রয়েছে কিনা? কারণ মানুষের কাছে এখনও প্রশ্ন, ভোট হবে তো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে শুভেচ্ছা জানিয়ে। এই মুহূর্তের বাংলাদেশ, পুরো দেশের মানুষের চোখ আটকে আছে নির্বাচনের গাড়ির দিকে। আমরা অনেকদিন ধরে দেখছিলাম যে গাড়ির স্টার্ট হয় কি হয় না, স্টার্ট তুলছে না। তারপরে দেখা গেল যে স্টার্টটা নিয়েছে গাড়িটা, কিন্তু এই গাড়িটা কতদূর এগোতে পারবে তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। নির্বাচন মানেই হচ্ছে এক ধরনের টান উত্তেজনা, নির্বাচন মানেই হচ্ছে এক ধরনের উৎসবের আমেজ, নির্বাচন মানেই হচ্ছে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। আর আমাদের এই ধরনের পিছিয়ে পড়া গণতন্ত্রের দেশগুলোতে নির্বাচন মানে হচ্ছে সহিংসতা, তার সাথে প্রাণহানি, সম্পদহানি। এই বিষয়গুলো একভাবে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সেটি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। যে বেসিক পরিবর্তনের স্বপ্ন আমাদের ছিল, সেই জায়গাতে একটা বিরাট ব্যত্যয় দেখা যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেনার যে সংস্কৃতি, এই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, একটা গণ অভ্যুত্থানের পরে সেই কালচারটা যে এত দূর চলে আসবে, এটি অপ্রত্যাশিত। আমরা বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে অভিযোগ শুনছি যে এনআইডি কার্ড নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে এবং তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আমি জানি না যারা জাতীয় নির্বাচনে ভোটারদেরকে প্রলোভন দিয়ে, টাকা দিয়ে ভোট নিতে চান, তাদের নির্বাচনী বাজেটটা আসলে কত। আমার ধারণা বিপুল অর্থ এখানে বিনিয়োগ হচ্ছে, এবং এই অর্থটা শুধুমাত্র পুরোপুরি কি আমাদের জাতীয়ভাবে সংগৃহীত, নাকি এই অর্থ নির্বাচন ঘিরে বাংলাদেশের নির্বাচনে বাইরের থেকে অর্থ এখানে বিনিয়োগ করা হচ্ছে? এটি খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই তথ্যটা বা এই সত্যটাকে আমরা জানতে পারবো, আমার ধারণা জানতে পারবো না। কারণ আমি এর আগেও বলেছি যে সরকার একটা পক্ষ অবলম্বন করছে, সরকারের একটা পক্ষ আছে, এবং প্রতিনিয়ত সরকারের কতগুলো বক্তব্য, এই বক্তব্য ধোঁয়াশা তৈরি করছে, সংশয় তৈরি করছে। প্রধান উপদেষ্টা যেদিন বললেন গণ অভ্যুত্থানে তরুণদের দল, সেখান থেকে এমপি হবে, মন্ত্রী হবে, ওই দিনই অনেক জায়গায় এটির সমালোচনা হয়েছে যে তিনি তার জায়গা থেকে এই কথাগুলো বলতে পারেন কিনা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সোরাব ভাই বলেছেন যে আমাদের প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটে গেলাম।
কিন্তু সেখানে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি এই পোস্টাল ব্যালটের ভোট সংগ্রহের ব্যাপারে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের একটা নিয়ন্ত্রণ আছে। স্পষ্ট করে বলি, এটা হলো যে জামাতের নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার অনেকগুলো প্রমাণও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে এই প্রশ্ন আমি করতে চাই যে এত বছর পর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করলো যে বিএনপি, সেই বিএনপির নির্বাচনের প্রস্তুতির মধ্যে কি কোনো গলদ আছে? প্রায় 20 লক্ষাধিক পোস্টার ব্যালটের যে নির্বাচনটা, এটি ব্যালট ছাপা হওয়ার পর, সেই ব্যালট ভোটারের কাছে যাওয়ার পর, সেখান থেকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর বিএনপি কেন জানবে? তাহলে আমার ধারণা যে এখানে বিএনপির প্রস্তুতির মধ্যে কচ্ছপ আর খরগোশের সেই যে দৌড়ানোর প্রতিযোগিতা, সেই গল্পটি আমাদের মনে পড়ছে। নির্বাচন ঘিরে সহিংসতার দিকে আমরা যাচ্ছি এবং এই সহিংসতার বেসিক জায়গাটা হচ্ছে আমরা গণ অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুণ্ঠন হয়েছিল সেগুলি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বোমা বিস্ফোরণ ঘটিয়ে বললেন যে আমাকে কথা দিয়েছে কোনো খারাপ কাজে ব্যবহৃত হবে না। তার অর্থ হচ্ছে, প্রশ্ন দাঁড়ায় যে এই অস্ত্রটা কোথায় আছে উনি জানেন এবং তাদের সাথে তার একটা যোগাযোগ আছে, অথবা তার কাছে বার্তা দেয়। আমি যদি যৌক্তিকভাবে একের পর এক যুক্তি যদি নিয়ে আসি তাহলে এই কথাগুলো বলা যায়। কিন্তু আমি কখনো কখনো দেখি তিনি কাজ করতে গিয়ে বা তার একটা বিশেষ সরলতার জায়গা থেকে এই ধরনের কথাগুলো বলেন। এই ধরনের রেসপন্সিবল জায়গা থেকে আপনি এই কথা বলতে পারেন না। সর্বশেষ আজকে আর একটা কথা শুনলাম, আমাদের প্রেস উইংয়ের প্রধান তিনি বলেছেন ভোট গণনায় কিন্তু দেরি হবে, আপনারা সন্দেহ করবেন না। আমার আপত্তির জায়গাটা হচ্ছে এটা, আপনি যে কর্মযজ্ঞ হাতে নিয়েছেন তার বিভিন্ন জায়গায় কতগুলো ত্রুটি হবে, কিন্তু ভোটের দায় দায়িত্ব কিন্তু প্রধান উপদেষ্টা বা তার প্রেস উইংয়ের দায়িত্ব না। এই দায়িত্বটা ইলেকশন কমিশনের। নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণার পর সমস্ত অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল অথরিটি হচ্ছে ইলেকশন কমিশন। আমরা গত 1.5 দশক গণভবন থেকে নির্বাচন পরিচালিত হতে দেখেছি। আমরা সেখানে চেয়েছিলাম এই নির্বাচনটা আমাদের সাংবিধানিকভাবে, আপনি যে গণভোটটি করছেন, গণভোট কেন করছেন? গণভোট আপনি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি শক্তিশালী করবেন, বিচার বিভাগকে শক্তিশালী করবেন, দুদককে শক্তিশালী করবেন, পিএসসিকে করবেন, ইলেকশন কমিশনকে করবেন। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন পরিচালনার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা গণভবনের জায়গায় এখন যমুনার হাতে চলে যাচ্ছে। তা না হলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো নৈতিক জায়গাটা নেই। কিন্তু তারা বলছেন। আমি সবাইকে সতর্ক করে দেব, যদি এই নির্বাচনটা নিয়ে প্রশ্ন তৈরি হয়, আমাদের রাজনীতি, অর্থনীতি এবং আমাদের নিরাপত্তা একটা বড় রকমের সংকটের মধ্যে পড়বে। সুতরাং যার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করতে যাবেন না। আমাদের এখানে একটা নির্বাচন দরকার। গতকালকে মিরপুরে দেখলাম বাড়িতে বাড়িতে টাকা বিলি করা হচ্ছে। কেন টাকা বিলি করবেন আপনি? এই টাকা বিলি করার কর্তৃত্ব আপনি কোথায় পেয়েছেন? এবং যে পরিবারগুলোতে যাচ্ছেন আপনি বিকাশ নাম্বার নিয়ে আসছেন, ওই যেটা বললাম এত টাকা জামাত কোথা থেকে পেল? একই সাথে যদি তারা নির্বাচন পরিপন্থী কোনো কাজ করে, বিএনপির কর্মীদের এই অধিকারটা নেই যে নিজের হাতে আইন তুলে নেওয়া। নির্বাচন সংক্রান্ত যেহেতু মাঠে আপনার মোবাইল কোর্ট আছে, সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিএনপির কোনোভাবেই উচিত হবে না এই ধরনের পরিস্থিতি দেখলে আমরা তো ক্ষমতায় যাব, সুতরাং আমার একটা দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেরকে তুলে দেওয়া। আমাদের যে সংকটটা আছে, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, মিডিয়া থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো তার নিজের দায়িত্ব এবং নির্বাচনের প্রতি তার যে কর্তব্যটা, প্রত্যেকেরই কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি পালন না করে অতিরিক্ত করতে যাই অথবা কোনো একটা জায়গায় যদি একটু বিরতি দেই, তাহলে সংকট মনে হয় আমরা এড়াতে পারবো না। সৌরভ হাসান, একটা বিষয়ে আমি
মাঠের রাজনীতিবিদ এই শরীফুজ্জামান শরীফ বলছিলেন সরকার একটি পক্ষ নিয়েছে, আপনিও কি তাই মনে করছেন? আমি দেখছিলাম যে গণভোটের প্রচারণায় সরকারের তো ভোট আয়োজনে নিরপেক্ষ থাকার কথা, একটা নির্দিষ্ট হ্যাঁতে ভোট দিন এর ক্যাম্পেইন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এটি মতদ্বৈততা তৈরি করে কিনা, সরকারের থেকে এটি করা যায় কিনা? অনেকেই আবার বলছেন যে 91 সালে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে, সেই নির্বাচনই একটি মডেল নির্বাচন, সেটি কেন বলছে? শরীফুজ্জামান শরীফ কিন্তু চমৎকারভাবেই পরিবেশ পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন। তবে তিনি যে বলেছেন সংকটে পড়ব বা সংকটে আমরা আছি, সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচন, সেই নির্বাচনটি যদি সুষ্ঠু না হয়, সেই নির্বাচনটি যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচনে যদি জনগণের বৃহত্তর অংশ যদি ভোট দিতে না যায় এবং না যেতে পারে, তাহলে কিন্তু সংকটটা এত ঘনীভূত হবে যেটা হয়তো 5 আগস্টের আগের সংকটের চেয়েও বেশি। দ্বিতীয় হচ্ছে, আপনি যে কথাটি বলছেন যে সরকার কতটা নিরপেক্ষ, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি? তারা কোনো অংশীদার নয়, তারা নির্বাচন প্রক্রিয়ার অংশীদার নয়, তারা নির্বাচনের ব্যবস্থাপক মাত্র। আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ থেকে শুরু করে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সেই দায়িত্ব পালন করেছে, এবং যে তত্ত্বাবধায়ক সরকার পালন করতে পারেনি সেই সরকার কিন্তু নির্বাচনটাও করতে পারেনি। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন এই সরকারটি কি করবে? প্রথমত হচ্ছে এই সরকারের একটা বড় তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি, সেটা অনেক সরকারেরই ছিল অতীতে, যে তারা যা চায় তাই করতে পারবে, কিন্তু 1.5 বছর পর দেখা গেল তা যা চায় তাই করতে পারেন না, এবং এইটাই জনগণের হতাশার জায়গা। তাদের প্রথম কাজ হচ্ছে সংস্কার করবেন, বিচার করবেন, সব ঠিক আছে, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, নির্বাচনের অভয় পরিবেশ তৈরি করা, এবং মানুষ যাতে উজ্জীবিত হয় ভোট দিতে যেতে। গণভোটের কথা বলছিলেন, গণভোটের আমাদের 3টি অভিজ্ঞতা আছে। প্রথম 2টি হচ্ছে সামরিক শাসক তার শাসন জায়েজ করার জন্য গণভোট করেছে। তো এইখানে তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারের তো জায়েজ করার কোনো প্রশ্ন নেই। একটি বিষয় সেটি করেছে, সেটা হলো এই যে পরিবর্তন সংস্কার, এর পক্ষে জনগণের রায় আছে কিনা। সোজা কথা, যে পরিবর্তনের পক্ষে আপনার সমর্থন আছে কিনা। এখন এই পরিবর্তন নিয়েও তো প্রশ্ন, যে এনসিপি পরিবর্তনের প্রধান সিপাহসালার, সেই এনসিপি সই করেনি, কারণ তারা এই পরিবর্তনকে যথেষ্ট মনে করে না। তারা মনে করেছে এই পরিবর্তনে তাদের প্রতিপক্ষ বলে কিছু থাকবে না, সব কিছু তাদের নিয়ন্ত্রণে হবে, সেটি যখন পারে না তারা সই করেনি। আবার তারাই এখন হায়ের পক্ষে, এই গণভোটে যাতে সবাই হায়ের পক্ষে ভোট দেয় সে প্রচার চালাচ্ছে, সেটা চালাতে পারে। জামাত ইসলামী চালাচ্ছে, 10 দলীয় জোট চালাচ্ছে, এমনকি ইসলামী আন্দোলন তারাও চালাচ্ছে। বিএনপির এ বিষয়ে, বিএনপি যেহেতু বৃহত্তম দল, এখন আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি এ ব্যবসায় এক ধরনের নিষ্ক্রিয়তা আছে। কেউ বলছেন, প্রথমে বলছেন এটা আমাদের দায়িত্ব না, সরকার করবে, এবং পরে কেউ বলছেন যে আমরা হায়ের পক্ষেই। কারণ হায়ের পক্ষে না থাকলে এই নির্বাচন, অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থান সবগুলোই প্রশ্নবিদ্ধ হয়। এখন সরকার এই যে রাজনৈতিক দলগুলোর কাছেই তো দায়িত্ব দিয়েছে, সরকার অন্য কারোর সাথে কিন্তু আলোচনা করেনি, 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বা জুলাই সনদ দিয়েছে। 30টি রাজনৈতিক দল তো একমত হয়নি। বাম গণতান্ত্রিক জোট তো তারা বলছে গণভোট দরকার নেই। বিএনপিও বলছিল যে গণভোট হবে পরবর্তীকালে আপস সভা হিসেবে তারা মেনে নিয়েছে। এখন সরকার ভরসা করতে পারছে না রাজনৈতিক দলগুলোর উপর, যে তারা যে প্রচার চালিয়ে তারা নিজের প্রার্থীর পক্ষে প্রচার চালাবে, তারা গণভোটের পক্ষে বা হায়ের পক্ষে প্রচার চালাবে, এটি আশ্বস্ত হতে পারছে না। এ কারণে সরকার নিজেই গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। এর আইনি শরীফুজ্জামান শরীফ বলতে পারবেন যে এর আইনগত বাধাটা আছে কিনা। অনেক সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ বলেছেন যে সরকার এটা পারে না। এমনকি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি, তিনিও বলছেন সরকার তো ব্যবস্থাপক, সরকার রেফারি, তিনি পক্ষ নেবেন কেন? এখন যে বিষয়টি হয়েছে, সরকার পক্ষ নিল আর একজন বিপক্ষে গেল,
তাহলে অবস্থাটা কি হলো, যে তাহলে জনগণের উপর যে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, জনগণ তো বিভ্রান্ত হবে। বিএনপির আমরা দেখতে পাচ্ছি প্রায় ৭৯টি আসনে, ভাই বলছিলেন বিদ্রোহী প্রার্থী ৯২ জন, জামায়াতের একজন। ভোটের মাঠে এটি পার্থক্য গড়ে দেবে কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যে প্রশ্নটি করবার আকাঙ্ক্ষা ছিল যে ৯১ সালের মতো নির্বাচন আমরা এখন এই মুহূর্তে এসে সরকারের কাছে প্রত্যাশা করছি কেন, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন কি ছিল সেই নির্বাচনে, পর্যবেক্ষণ দেবেন। ধন্যবাদ। প্রথমত, বিএনপি অনেক বছর ধরে আন্দোলন করে, তারা একাধিক নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে স্বাভাবিকভাবে এই বড় রাজনৈতিক দলগুলো, সেটি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ যখন ছিল, তাদের ন্যাচারালি প্রচুর নেতৃত্ব তৈরি হয় প্রতি বছর, এবং তাদের একটা জট লেগে থাকে, এবং অনেকে স্বপ্ন দেখে যে কখনো না কখনো আমি এমপি হব। যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা দলের সঙ্গে ছিল, তারা এমপি হতে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু কখনো কখনো বৃহত্তর স্বার্থে এই আকাঙ্ক্ষাটাকে জলাঞ্জলি দিতে হয়। বিএনপির একটা বড় অংশ সেই জলাঞ্জলির মধ্যে বিএনপি তাকে আনতে পারেনি, আবার অনেককে তারা বসিয়ে দিতে সক্ষম হয়েছে। আবার আর একটা মজার ব্যাপার কি আপনি খেয়াল করেছেন, গতদিন আমাদের দেশে রাজনীতিতে সুশৃঙ্খল রাজনৈতিক দল বলতে এতদিন আমরা জামাতের কথা শুনেছি এবং তারা নিজেরাও বলেছে। গতকালকে একই ঘটনা দেশের একাধিক জায়গায় হয়েছে, সুতরাং এটি যে বিচ্ছিন্ন ঘটনা তা বলা যাবে না, এটি খুবই প্ল্যান করে করা। সেটা হলো যে যাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য বলা হয়েছে, তাদের নেতাকর্মী এবং তাদের আশপাশের সমর্থকরা তাদের গিয়ে বাড়ির মধ্যে আটকে রেখেছে, মনোনয়ন প্রত্যাহার করতে দেননি। একদম। একটা ঘটনা যদি হতো, তিনি মনোনয়ন প্রত্যাহার, একটা ঘটনা হলে আমরা ধরতাম যে এটি বিচ্ছিন্ন ঘটনা। তো আস্তে আস্তে এই ধরনের উপসর্গগুলো কিন্তু বেরিয়ে আসছে, এবং একজন প্রার্থীর কাছে মনোনয়ন প্রত্যাহারের কাগজ নিয়ে যাওয়ার পরেও তিনি স্বাক্ষর করেননি। আবার চট্টগ্রামের যেটা জানলাম যে তিনি ওই দিন চট্টগ্রামে অনুপস্থিত ছিলেন। এই যে ঘটনাগুলো, এটি পূর্ব নির্ধারিত। যে দল যত বড় তার সংকট তত বেশি, যে দল ছোট তার সংকট তত কম, কিন্তু সংকটের মধ্যে সবাই আছে। সরকারের জায়গাটা বলছেন, সোহরাব ভাই বলেছেন যে এর আগের যে গণভোটের প্রেক্ষাপট এবং কেয়ারটেকার সরকারের প্রেক্ষাপট, আমি যেটা মনে করি যে এর আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো, তারা একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য এসেছিল, কিন্তু আমি দেখি এখনকার যে সরকারটি দায়িত্ব নিয়েছে, তাদের একটা পলিটিক্স আছে, একটা হিডেন পলিটিক্স আছে। তারা একটা পলিটিক্সকে আমাদের সামনে নিয়ে আসছে, দৃশ্যমান করছে, তার পেছনে তার আড়ালে তাদের আর একটা পলিটিক্স আছে। সেটি হলো ভারতীয় আধিপত্য, ভারতের আগ্রাসন, ভারতের খবরদারিকে তুলে ফেলে দিয়ে সেটিকে প্রত্যাখ্যান করে এখানে আমেরিকা এবং পাকিস্তানের ভাবাদর্শ এস্টাবলিশ করা। আমি আপনাকে এইটা শুনলে হয়তো কেউ কেউ বিরক্ত বোধ করবে, আমি মনে করিয়ে দেই, বাংলাদেশের সংস্কার নিয়ে আপনি কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই সংস্কার চূড়ান্ত করার আগে যখন আপনি আমেরিকান দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সাথে যখন বৈঠক করেন আলী রিয়াজ, সঙ্গত কারণে একজন নাগরিক হিসাবে বা যে কোনো জায়গা থেকে এই প্রশ্নটা করা যায় যে আপনি এই যে সংস্কারের দিকে এগোচ্ছেন, তার পেছনে আমেরিকার ভূমিকাটা কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বাইরে এখানে অন্য যে স্টেক হোল্ডার যারা আছে, গণ অভ্যুত্থানে যারা দায়িত্ব পালন করেছিলেন, শহীদ পরিবার ছিলেন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছিলেন, সামাজিক সংগঠন ছিলেন, তাদের কারোর সাথে কথা না বলে আপনি আপনার পুরো টিম নিয়ে আমেরিকান অ্যাম্বাসির সাথে বৈঠক কেন করলেন? আমি এই কারণে মনে করি যে সরকারের ওই যে ফিলোসফি, সেটিকে এখানে এস্টাবলিশ করার জন্য সরকার কখনো কখনো খুব অনেস্টলি আমাদের সামনে বলছে যে আমি এই কাজগুলো করতে চাই। সোহরাব ভাই বলেছেন যে সরকার দায়িত্ব এটি পালন করতে পারে কিনা, আমি তার সাথে আর একটা বিষয় যোগ করি। আপনি খেয়াল করছেন যে গণভোটটা হচ্ছে কিসের উপরে? হ্যাঁ এবং না। আপনার ব্যালটে তো দুটো থাকবে, হ্যাঁ এবং না। তাহলে এখানে হ্যাঁ ভোট দেওয়ার যেমন অধিকার আছে, না ভোট দেওয়ারও তো কারো কারো অধিকার আছে। কিন্তু তরুণ নেতারা, আমি গত 2 দিন আগে দেখলাম ডাকসুর ভিপি হুঙ্কার ছাড়ছেন
না ভোট যদি দেন তাদেরকে দোসর হিসাবে এই দেশ থেকে তাড়িয়ে দেব, তাহলে আমি প্রশ্ন করি সরকারের কাছে, তাহলে তো না ভোট ভোটে- যদি আপনি না ভোট নাই নাই দিতে ডাকতেন না, পারতেন, ডাকতেন আপনি না। ব্যালটে বলতেন যে না হ্যাঁ। না ভোট হবে না, আপনাকে কেন্দ্রে এসে কেবল হ্যাঁ ভোট দিতে হবে। তার অর্থ হচ্ছে আমাদের যে মনস্তত্ত্বে ওই যে দম্ভ, আমাদের মনস্তত্ত্বে শক্তি প্রয়োগ, এবং এটি আমি স্পষ্ট করে বলি, আপনি যদি হ্যাঁ ভোট দিলে না দিলে আমি তাকে দেশ থেকে তাড়া করব, না ভোটের পক্ষের যদি না থাকেন তাহলে বিতাড়িত করব, এটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। ইলেকশন কমিশনের এই জায়গাটায় স্পষ্ট বক্তব্য থাকা উচিত যে যেহেতু হ্যাঁ না ভোট বা গণভোটটা কন্ডাক্ট তারা করছে, ব্যবস্থাপনার দায়িত্বে তারা, তাদের কাছে তাদের বলা উচিত যে এখানে হ্যাঁ ভোট যদি কেউ না দেয়, না ভোট যদি কেউ দেয়, তাকে দেশ থেকে আসলে তাড়িয়ে দেওয়া হবে কিনা। নিশ্চয়ই। সোহরাব হাসান, আগেও 1.5 দশকে ট্যাগিংয়ের রাজনীতি হতো, তকমা লাগিয়ে দিত, সত্য কথা বললে বলা হতো যে বিপক্ষে অবস্থান নেয় যারা তারা সত্যে আছে, যে সত্য কথা বলছে সেই মিথ্যাবাদী। এই ধরনের রাজনীতি এই 16 মাসেও তো আমরা দেখলাম। তাহলে পরিবর্তনটা আসলে হলোটা কোথায় রাজনীতিতে? 1। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি অবস্থায় রয়েছে, তার মধ্যেই আর 2 সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে, 3 সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে ভোটের। লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন, এই ধরনের বক্তব্য খণ্ডন করছিলেন শরীফুজ্জামান শরীফ। আসলেই অনেকটাই সংকটের বার্তাই দেয় আসলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থায় রেখে এই নির্বাচন, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ। না, চ্যালেঞ্জ তো বটেই, এবং চ্যালেঞ্জটা মোকাবেলা করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, শক্ত পদক্ষেপ, সেটি সরকার নিতে পারছে না। সরকারের সিদ্ধান্তে সবসময় দোদুল্যমানতা, সবসময় অস্থিরতা, এবং সরকার কি করবে এটাও অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, যেমন ধরেন আপনি পরিবর্তনের কথা বলেছিলেন, 5 আগস্টের আগে অনেক স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ চালানো হয়েছে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক শুধু কোনো ধর্মীয় বিষয়ে কথা বলেছেন, হিজাব নিয়ে কথা বলেছেন, সে কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। সেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে, এবং তাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে নানা রকম সরকারের হস্তক্ষেপ থাকে, সরকারি দলের হস্তক্ষেপ থাকে, সেখানে অনেক কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলেও এরকম শিক্ষকের চাকরি গিয়েছে, কিন্তু সেই চাকরি কিন্তু আবার আদালতের মাধ্যমে ফেরতও পেয়েছেন। সুতরাং পরিবর্তনটা কিন্তু ইতিবাচক হয়নি, সব ক্ষেত্রে নেতিবাচক হয়েছে, এবং ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসার জন্যই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছিল। ভয়ের সংস্কৃতি কোনো কোনো ক্ষেত্রে আরও হয়েছে, আরও বেড়েছে। সুতরাং এই নির্বাচনে তার প্রভাবও আমরা দেখব। আপনি দেখুন যে নির্বাচনটি ঠিক কি বলে ভারসাম্যপূর্ণ হচ্ছে না। ইতিমধ্যে কোনো কোনো দল বলছে যে এটা ভারসাম্যপূর্ণ যদি না হয়, যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকে, তারা নির্বাচনে থাকবেন কিনা এটাও চিন্তা করবেন। যদি সত্যি সত্যি সেরকম হয় যে কোনো দল ভাবলো যে এই নির্বাচন যেহেতু তারা জয়ী হতে পারবে না, তাহলে তারা নির্বাচন প্রত্যাহার করলো, তাহলে কি পরিস্থিতিটা হবে? আর যেটি আইনশৃঙ্খলা বলেছেন, এখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে এই যে অস্ত্র খোয়া গেছে, যে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র এই নির্বাচনে ব্যবহার করা হবে না, তিনি কিসের ভিত্তিতে বললেন? তার মানে সেই অস্ত্রধারীরা কিন্তু কি তার চারপাশেই আছে? এই প্রশ্ন তো আসে। একটা রাষ্ট্র চলে আইনের ভিত্তিতে, এটা কিন্তু কোনো অবস্থায় কারো মর্জি মাফিক চলার কথা নয়। নির্বাচনটাও তাই। নির্বাচনে এতদিন তো আমরা দেখেছি যে সবাই বলতো যে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত করছে। এখন বিএনপি অভিযোগ করছে যে জামাত ইসলামী বা অন্যদের প্রতি পক্ষপাত করছে। এখন সত্যি কোনটা? আবার আমাদের মানসিকতা হলো, যখন আমার পক্ষে সিদ্ধান্ত না যায় তখনই আমি এই অভিযোগটা করি। এই যে ট্যাগিং লাগানো, ট্যাগিংটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, এই যে নির্বাচন কমিশন অন্যের হয়ে কাজ করছে, সরকার অন্যের হয়ে কাজ করছে। আপনারা দেখলেন কয়েক মাস আগে কোন উপদেষ্টা কোন দলের, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় ছিল। অর্থাৎ যে উপদেষ্টা আমার কথায় চলছে না বা যার সাথে আমার সদ্ভাব নেই, তাকেই আমি বলছি অপরের। এই যে অপরের সংস্কৃতি,
এটা থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু গণতন্ত্র হবে না। আজকে দেখুন যত সুষ্ঠু নির্বাচন হোক, আমরা 91-এর কথাতে বলেছি, 91-এর কথা বলার আরেকটি কারণ আছে। 91 নির্বাচনে জনমনে ধারণা ছিল আওয়ামী লীগই জয়ী হবে। তাদের প্রচার বা সাংগঠনিক শক্তি, কর্মীর সংখ্যা ইত্যাদি, বড় বড় সমাবেশ, কিন্তু সেটি জয়ী হয়েছিল বিএনপি। এবারও কেউ কেউ বলতে চেয়েছেন যে 91-এর মতো হতে পারে, অর্থাৎ আপনি যে দলকে ভাবছেন যে এই দল এই দলই জিতে যাচ্ছে, সেই দল জিততে নাও পারে। এই রাজনৈতিক সমীকরণও অনেকে করেন। সব কিছুই ভোটারদের উপর ভরসা রাখতে হবে, কিন্তু ভোটাররা আসবেন কি না এটি কিন্তু সরকারের আচরণের উপর নির্ভর করে, সরকার কতটা অভয় দিতে পারবে। আর সার্বিকভাবে যে শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে এত নেতা হয়ে গেছে, সব দলের 3টি নির্বাচন করতে পারেনি, এক ধরনের ভেতরে কিন্তু দারুণ অস্থিরতা। যিনি মনোনয়ন পাননি এবং যিনি পেয়েছেন, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভাবছেন যে মনোনয়ন না পেলে তার সব কিছু চলে গেল, আর মনোনয়ন পেলে তার সব কিছু চলে আসলো। এর থেকে একটি দলের কি এটা হওয়ার কথা? আপনি দেখুন, এই দেশে রাজনীতি করেন, এই দেশের জনসেবক হবেন, এই দেশের পার্লামেন্টে নির্বাচিত হবেন, তার দ্বৈত নাগরিক, তার অন্য একটি দেশের প্রতি আনুগত্য আছে, এবং সেই আনুগত্য প্রত্যাহার করেছেন কি করেনি এটা নিয়েই কিন্তু বিতর্ক। অতীতেও হয়েছে, হয়তো এত পরিসরে না। এবং আমরা তো ভাবছিলাম যে শুধু বিএনপিতে বোধহয় এই সমস্যা আছে, এখন দেখলাম যে অন্য দলেও আছে। মানে তার মানে আমরা যাদের নির্বাচিত করতে যাচ্ছি, জনগণের প্রতি, দেশের প্রতি তাদের কতটা আনুগত্য আছে, কতটা ভালোবাসা আছে, এটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ। রাজনীতির মানুষ শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু দল ভিত্তিক একটু আমি আমার জানার আগ্রহ থেকে বলছি, আমি একটু প্রশ্নটি একটু ঘুরিয়েই করতে চাই। জামাত, তারা নারী নেতৃত্ব নিয়ে কথা বলছেন, তাদের আমির সাহেব কথা বলেন জনসভায়, একজনও তারা নারী প্রার্থী খুঁজে পেলেন না। আমার প্রশ্ন এটি না, আপনি নোট রাখবেন। বিএনপি 1.5 দশকেরও বেশি সময় পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান হয়েছেন, উনি দেশে এসেছেন, কালকে থেকে হয়তো সিলেট থেকে নির্বাচনী প্রচারণাও করবেন। দল হিসেবে বিএনপির এখন নেতৃত্ব কোন পর্যায়ে রয়েছে ভোট ঘিরে? নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা জনগণের কাছে যাচ্ছে, ছুটে যাচ্ছে, তারা কতটা আসলে মন জয় করতে পারছে জনগণের? এই 3 দলের বিশ্লেষণে একটু আপনি জানাবেন। ধন্যবাদ। আমি শুরু করি এনসিপি দিয়ে। এনসিপি বাংলাদেশের তরুণদের মধ্যে যে স্বপ্নটা দেখিয়েছিল, যে উন্মাদনাটা তৈরি করেছিল, তারা অল্প কয়েকটা আসনের বিনিময়ে সেটিকে তারা বিক্রি করে দিয়েছে। এবং গত কয়েকদিন আগে জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ফেনীতে একটা অনুষ্ঠানে বলেছে যে আমাদের জোটের মধ্যে 71 আছে, 24 আছে, ধর্ম আছে, সেকুলার সবাই আছে। তার অর্থ হচ্ছে যে তারা কিনে নিয়েছে এবং এনসিপি নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এখান থেকে এনসিপি কয়জন নির্বাচিত হয়ে আসবে আমরা এটা জানি না, তবে এর ভেতর থেকে এনসিপির একটা মর্যাদা আবার রক্ষা হলো কিভাবে? আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখছেন এনসিপির সমর্থিত যে ছাত্র সংগঠন, সেটি কিন্তু কোথাও প্রতিযোগিতায় আসতে পারছে না। তার অর্থ হলো গত 1 বছরে এই সংগঠনটি নানাভাবে বিতর্কিত হতে হতে সে কিন্তু আর প্রতিযোগিতায় আসতে পারছে না, এবং তরুণদের যে উন্মাদনা ছিল, আকাঙ্ক্ষা ছিল তাকে কেন্দ্র করে, সেই আকাঙ্ক্ষাটা নেই। ঠিক এই অবস্থায় একটা জাতীয় নির্বাচনেও যদি তারা আলাদা ইলেকশন করতে গিয়ে তাদের ধরাশায়ী অবস্থা হয়, ভরাডুবি হয়, অন্তত আরও কিছুদিন রাজনীতি করার জন্য কোনো একটি জায়গায় তাদেরকে যেতে হবে, এবং সেই কাজটি তারা করেছে। তাদের ইমেজ রক্ষা করার চেষ্টা করেছে, সুবিধা গ্রহণেরও চেষ্টা করেছে। তারা একদিকে বলেছে নতুন বন্দোবস্ত, আবার গোপনে বিএনপির সাথে বৈঠক করেছে, জামাতের সাথে বৈঠক করেছে, অন্যদিকে আবার গণতন্ত্র সংস্কার মঞ্চ করেছে, আবার তাদের কারোর সাথে এক পক্ষের সাথে আর এক পক্ষের আলোচনা করে নাই। দুষ্টু প্রেমিক যে সমস্ত আচরণগুলো করে, এনসিপি সেই কাজটি করেছে, একসাথে একাধিক সম্পর্ক মেনটেন করেছে। সুতরাং আমি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে তাদের কোনো উপযোগিতা আর দেখি না। হয়তো বিভিন্ন কারণে মিডিয়া তাদেরকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখবে। জামাতের যে জায়গাটা, জামাত এই সময়কালে মোটামুটি তার শক্তি সামর্থ্য বাড়িয়েছে,
আপনি একটা রাজনৈতিক দলের শুধু ইতিহাসকে ধরে আমি অনবরত যদি তার সম্পর্কে সমালোচনাটা করি, একই সাথে সে যে সমস্ত জায়গাগুলোতে নিজেকে বিকশিত করছে, আপনি ক্রিটিক করাটার অর্থ হলো যে আপনি যদি তার বিনাশ চান অথবা আপনি তাকে কোণঠাসা করতে চান, শুধু তাত্ত্বিক আলোচনা না, প্র্যাকটিক্যাল কতগুলো জায়গা আপনাকে অ্যাড্রেস করতে হবে। তা না হলে আপনি শুধুমাত্র ইতিহাসের দায় দিয়ে ইতিহাস সামনে এনে একটা শক্তিকে আপনি শেষ করে ফেলতে পারবেন না। জামাতের রাজনীতির মধ্যে নানা ধরনের, আমি সহজে বলবো, ধোঁকাবাজি আছে। জামাতের যে এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন নেত্রী নেই, আমি এটি বিশ্বাস করি না। জামাত 91 এবং 2001-এ যখন বিএনপির সাথে আসন ভাগ পেয়েছে, তারা তাদের নেত্রীদেরকে কিন্তু এমপি বানিয়েছে। এই যে 2 মাস আগে আমেরিকার একটা প্রতিনিধি দল এসেছিল, জামাতের আমির কিন্তু তার নারী নেত্রীদেরকে সাথে নিয়ে একসাথে বৈঠক করেছে, অর্থাৎ তার নারী নেত্রী আছেন। কিন্তু এই মুহূর্তে সে মনে করছে যে নারী নেত্রীর থেকে আমার যে শরিয়া আইন, এটি নিয়ে আমি এতদিন পলিটিক্স করেছি, আপাতত এটিকে যদি আমি সামনে না নিয়ে আসি তাহলে আমার ভোটের ফলাফলটা বেশি হবে। জামাত আসলে ধর্মের থেকে তার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য সকালে সে যে কথাটা বলছে, বিকালে তার উল্টা কথাটা বলছে। এতদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করেছে, মব প্যাট্রোনাইজ করেছে তারা। চট্টগ্রামে একজন নারীকে লাথি মেরে তাকে শহীদ মিনার থেকে ফেলে দেওয়ার পরদিন আবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে গলায় মালা দিয়ে তারা ঘুরিয়েছে। আজকে জামাতের আমির বলছে মব বরদাস্ত করা হবে না। কেন? মিরপুরে নাকি তাদেরকে ঘিরে মব হয়েছে। তো এই যে স্ববিরোধিতার জায়গাগুলো আছে, আপনি বাংলাদেশে হয়তো এখন কেউ বলছে না, কিন্তু এই যে গণ অভ্যুত্থানটার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের স্পিরিটের সঙ্গে এটি যাচ্ছে না। বিএনপির যে জায়গাটা, বিএনপির একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আমি বিএনপির কাছে কালকেই একেবারে ওই ধরনের শাসন খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি এটি পাবো না। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিএনপির শাসনের সমালোচনা করার মতন অনেক কিছুই আছে। একই সাথে গত 15 বছরে তাদের উপরে যে নিষ্ঠুর নিপীড়ন, তাদের উপরে যে নির্দয় আচরণ, এর জন্য বিএনপিকে কোনো কোনো জায়গায় তার প্রতি এক ধরনের সহানুভূতি, সহমর্মিতা জানাতে হবে। বাংলাদেশের যে শাসনতান্ত্রিক সংস্কারের যে স্বপ্নটা, কনসেপ্টটা, এটি কিন্তু এই ঐক্যমত্য কমিশনের আগে বিএনপি নিয়ে এসেছে, তার যে 31 দফা। যখন কোনো রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে না, আর এই সময়কালে আমরা দেখছি বিএনপির নেতৃত্বের মধ্যে এক শ্রেণীর নেতৃত্বের মধ্যে ক্ষমতায় চলে গেছি এই ধরনের একটা ভাবনা এসেছে, এবং ক্ষমতাকে ইউটিলাইজ করা এবং এটিকে এনজয় করার একটা প্রবণতা দেখছি। আবার বিএনপির যে শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে কতগুলো সংস্কৃতির পরিবর্তন দেখছি। বিশেষ করে তারেক রহমান মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তারা তাদের রাজনীতিতে, তাদের সংস্কৃতিতে সংগঠন পরিচালনা করায় এবং দেশকে নিয়ে ভাবনার জায়গায় তিনি কতগুলো ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করছেন। প্রতিহিংসা, পরমত সহিষ্ণুতা, এই ধরনের কতগুলো জায়গায় তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। যদি বিএনপির পুরো দলটা এই বার্তাটা গ্রহণ করে, তাহলে এটি রাজনীতির জন্য ইতিবাচক। আর শেষ জায়গাটা হচ্ছে ওই যে খরগোশ এবং কচ্ছপের যে দৌড়। আমি জানি না, আমার অবজারভেশন হচ্ছে বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে যে একটা দুর্বলতা অথবা পিছিয়ে পড়ে আছে বিএনপির এখন পর্যন্ত পুরো কাজটা। এটা আমার অবজারভার হিসাবে আমি বলছি। গুলশান, তারেক রহমানের অ্যাক্টিভিটি, ঢাকা শহরে তার পরিবার, তারই কন্যা বক্তৃতা করছেন, এই বিষয়গুলো বিএনপি যেভাবে ফোকাস করছে, তার বিরুদ্ধে যে প্রচার এবং অপপ্রচার, রাজনৈতিকভাবে এগুলোকে মোকাবেলা করা এবং তার দলের যে পলিটিক্সটা সে মানুষের কাছে নিয়ে যেতে চায় বলছে তারেক রহমান, এই দিকে বিএনপির সাংগঠনিকভাবে আরও মনোযোগ দেওয়া উচিত, এটি আমার অবজারভেশন। নিশ্চয়ই। সোহরাব হাসান, একদম শেষ মুহূর্তে আছি আমরা, শেষ করতে চাই, আপনার পর্যবেক্ষণটা একটু জানা প্রয়োজন। এই 12 ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন, এটি যদি গণতন্ত্র রক্ষায় তেমন সহায়ক না হয়, বাংলাদেশের রাজনীতিতে এটি কী ধরনের প্রভাব ফেলবে? বাংলাদেশ আসলে কতটা ক্ষতির মুখে পড়বে? না, যে কোনো নির্বাচনের তো ইতিবাচক দিক থাকে, অর্থাৎ একটা আমরা নতুন সরকার পাবো, নতুন জনপ্রতিনিধি পাবো, তারা
দেশের সংকট মোকাবেলা করতে পারবে কিনা, সমাধান করতে পারবে কিনা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা, এই প্রশ্নটা তো আসবে পরে। তবে এখন যে স্থবির অবস্থা আছে, যে কোনো নির্বাচন সেটা ভালো হোক মন্দ হোক, সেই নির্বাচন ইতিবাচক দিকেই দেশকে নিয়ে যাবে। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ যোগ করবেন কিনা, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় নির্বাচনটি কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু গণতন্ত্র রক্ষায় না, আপনার এই দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ দরকার। মানুষের মধ্যে, মানুষ বিশ্বাস করে আসলে ভোট আমাদেরকে খুব বেশি পরিবর্তন এনে দেবে রাজনীতি অর্থনীতিতে, তা না, কিন্তু একটা সরকারের অনুপস্থিতির কারণে, আমি সরকারের অনুপস্থিতি বলছি, যারা দায়িত্ব পালন করছেন আমি তাদেরকে পূর্ণাঙ্গ সরকার বলছি না, একটা নির্বাচিত সরকার এলে তার কতগুলো রেসপন্সিবিলিটি তৈরি হয় নানা কারণে, রাজনৈতিক কারণে। সুতরাং এই ধরনের একটি সরকার এলে অন্তত আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করতে এগিয়ে আসবে, মানুষের মধ্যে এই ধরনের একটা আত্মবিশ্বাস তৈরি হবে বলে আমাদের এই মুহূর্তে নির্বাচনের দিকে যাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ এবং সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ। দেশ ভাবনায় সময় দিয়েছেন, অন্যদিন নিশ্চয়ই আপনাদের ভাবনাগুলো জানবার চেষ্টা থাকবে। দর্শক, বাংলাদেশ এগিয়ে যাবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র রক্ষিত হবে, এমন প্রত্যাশা রেখেই আজ দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। শুভরাত্রি।